মর্নিং ফ্রেন্ডস। আজকে আমাদের দার্জিলিংয়ের দ্বিতীয় দিন। এখন বাজে সকাল 6:30। আজকে আমরা টাইগার হিল দেখতে যাইনি, কালকে বৃষ্টি হয়েছে, খুব মেঘ ছিল বলে ওটা ভাবছি কালকে সকালে করবো, আমাদের হাতে এখনো সময় আছে। তাই আজকে আমরা এখন সকালবেলা ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরোলাম বাইরের দিকটা, যা যা দেখা যায় দেখি। আমাদের হোটেল ছিল মর্নিং গ্লোরি, আর সেটা হচ্ছে বাস স্ট্যান্ডের একদম কাছাকাছি। তো আমাদের সেখান থেকে বেরিয়ে আমরা প্রথম যাব অবজারভেটরি হিল ভিউ পয়েন্ট, তারপরে কাঞ্চনজঙ্ঘা মর্নিং ক্লাব। এগুলো ম্যাল রোড থেকেও সোজা আসা যায়। ম্যাল রোড থেকে আসতে গেলে তখন মহাকাল মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটা চলে আসছে, ওই রাস্তা বরাবর আসলে অল্পই রাস্তা, 500 থেকে 600 মিটারের মধ্যে পড়বে। প্রথমে পড়বে কাঞ্চনজঙ্ঘা ক্লাবটা, তারপরে পড়বে অবজারভেটরি হিল ভিউ পয়েন্ট। এখান থেকে খুব ভালো কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়, কিন্তু আমরা দেখতে পাইনি, আমাদের ব্যাড লাক, কারণ খুব কুয়াশা ছিল। আমরা সেটা ভিডিওতে দেখাবো কীরকম পরিস্থিতি ছিল। রাস্তার সংযোগস্থল এখানে দেওয়া আছে ম্যাল মার্কেট ডিস হয়ে এই দিক দিয়ে চলে যাচ্ছে ম্যাল মার্কেট। আমরা এই যে রাস্তা, চলে এসেছি আমরা। ওই যে দূরে ফলক দেখা যাচ্ছে সেন্ট অ্যান্ড্রিউস চার্চ। এই যে রাস্তাটুকুগুলো সুন্দর, চার্চের গেট এখন বন্ধ আছে। গোর্খাল্যান্ডের টেরিটোরিয়াল স্টেশন অনেকটা সব এই জায়গায় করছে। রাস্তার ধারে লণ্ঠন জ্বালা যাচ্ছে, রাস্তার ধারে জঙ্গল পড়েছে। এই হলো রেডটা কমন, হ্যাঁ টাইগারটাই, হ্যাঁ টাইগার। আর এই হলো কমলা হলুদ মিক্স, যেটা দুটোই একসাথে হয়ে রয়েছে রাস্তার ধারে জঙ্গলে, কিন্তু বিভৎস সুন্দর থাকে। এই প্রকৃতি ঘেরা সৌন্দর্যের জন্যই এটা পাহাড়ের রানী, আর আমাদের সমকালীন মানুষকে এত আকৃষ্ট করে। এখান দিয়ে রেস্টুরেন্ট স্পা, এই যে এই রাস্তা দিয়ে জম্বু শেরপা, এই শেরপার একটা কোনো মূর্তি রয়েছে, এর গা বরাবর এই যে রাস্তা চলে যাচ্ছে। এখান দিয়ে গেলেই এখন ওই ওখানে দূরে সাইনবোর্ড রয়েছে, দেখা যাচ্ছে। হেঁটেও জায়গা কভার করা যায়, সেই উদ্দেশ্য নিয়ে আমরা বেরিয়েছি। আমরা গাড়ি বুক করিনি, আমরা হাতে একদিন এক্সট্রা সময় নিয়ে এসেছি। কালকে রাতে গাড়ির জন্য কথা বলতে গেছিলাম। এখন পিক সিজন, মানে ইচ্ছা মতন রেট চাইছে, ওর জন্য ইচ্ছা হলো না। যেহেতু একদিন এক্সট্রা সময় আছে, আমরা ঠিক করলাম হেঁটে হেঁটে যতটা সম্ভব দেখবো লোকাল সাইকেলটা করার জন্য। আশপাশে কিছু জায়গাটা আছে, সেগুলো দেখার উদ্দেশ্যে বেরিয়েছি। প্রথম চলে এসেছি আমরা হিল পয়েন্ট। সকালবেলা সকাল 7:30 বেরিয়েছি, তাই জন্য এই ধারে ধারে সমস্ত ক্যাফে সব রয়েছে। আর এইখানে রয়েছে সকালের সৌন্দর্য উপভোগ করার জন্য দেওয়া কিছু এখন বেঞ্চ মতো, সবাই বসে দেখা যায়। আজকে আকাশে ঘন কুয়াশা আছে, সাথে রোদও উঠেছে, কিছু দেখা যাচ্ছে না, খুব সুন্দর জায়গা, খুব সুন্দর। এখানে মিউজিকের সাথে জুম্বা ক্লাস চলছে। আচ্ছা, হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে, আবার হয়তো বোঝা যাচ্ছে না, খালি চোখেও অল্প দেখতে পাচ্ছি। এই জায়গাটা কিচ্ছু বোঝা যাচ্ছে না।
রাত্রে আমি জগিং করতে করতে পৌঁছে গেছি কাঞ্চনজঙ্ঘা মর্নিং ক্লাব। এই যে এখানেও দৌড়াতে দৌড়াতেই ঢুকে পড়লাম। এখানে সবাই এক্সারসাইজ করছে, যে যার মতন সকালের ফিটনেস নিয়ে ব্যস্ত। তো আমিও সেখান থেকে ইন্সপায়ার হয়ে আমি একটু করে নিলাম। এক্সারসাইজ যখন প্রাণের জিনিস হয় তখন কোমরে বেল্ট পরেও এক্সারসাইজ করা যায়। আমি তার চরম উদাহরণ। রেডি 1 ভেরি গুড গার্ল 2 3 4 5 6 7 8 9 10 very nice, very good, huh? Okay, thank you very much. মহাকাল মন্দিরের পাশ দিয়ে আমরা মেল রোডে চলে এসেছি। আর মেল রোডে আসবার ফটো সেশন হবে না সেটা তো হতে পারে না, তাই শুরু হয়ে গেছে। সকালবেলা এই যে পায়রার দল সুন্দর করে এই মেল রোডে এই যে রাস্তার মাঝখানে এসে খাবার খাচ্ছে। কি সুন্দর করে আমরা একদম ওদের কাছ দিয়ে, এই যে আমরা এই যে ওদের কাছ দিয়েই হাঁটছি, তবু কি সুন্দর করে ওরা খাচ্ছে। ভয় পাচ্ছে না, ওরা এইভাবেই অভ্যস্ত। মেল থেকে বেরিয়ে যে ফোয়ারাটা দেখা যায় সেই ফোয়ারার পাশ দিয়ে ডান হাত দিয়ে নেমে এবার আমরা সামনের দিকে এগিয়ে চললাম আমাদের পরবর্তী স্পটের জন্য। আমরা পরবর্তী যেটা যাব সেটা হচ্ছে ক্লক টাওয়ার। আর এই ক্লক টাওয়ার যেতে গেলে আমাদের প্রথমেই পড়বে গ্লিনারি, যেটা খুব বিখ্যাত, যেখানে ফটোশ্যুট না করলেই নয়। তারপরে কেভেন্টার্স। তো আমরা প্রথমে গ্লিনারির সামনে দাঁড়িয়ে কিছু ফটো তুলে নেব। আমরা এখন রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি, প্রথম যাব গ্লিনারি। এরপরে আমরা ক্লক টাওয়ার পৌঁছে গেলাম। আর ক্লক টাওয়ারের সামনে বেঞ্চ রাখা, সেখানে একটু বসে রেস্ট করে নিই। তারপরে 200 মিটার এগিয়ে গিয়ে চলে গেলাম দার্জিলিং রেল স্টেশন। এখান থেকে এখন আমরা হাঁটছি এই রাস্তা থেকে হেঁটে সার্কুলেশনটা এখন আমরা যাবো। রাস্তাতে ট্রাফিক পুলিশ গার্ড করে দিচ্ছেন, এখান দিয়ে আমরা এখন যাবো। হ্যাঁ, দার্জিলিং স্টেশনের কাছে চলে এসেছি। এই স্টেশনের কাছে যে গাড়ির স্ট্যান্ড, এটা হলো সেইটা, গাড়িগুলো রাখা। এগিয়ে যাবো এবার আমরা স্টেশনে। টয় ট্রেন ক্যাফে, এটা টয় ট্রেনের আদলে এটা ক্যাফে, টয় ট্রেন নয়, বাইরে বডিটা টয় ট্রেন। গোল্ডেন ফিস্ট এই সামনে থেকে এখন ভিডিওটা করে নিলাম। এটা হচ্ছে একটা ক্যাফে, এখন বন্ধ রয়েছে সকাল থেকে। এই যে আমরা দার্জিলিং স্টেশন চলে এসেছি। দার্জিলিং থেকে টয় ট্রেন কিন্তু এখন আর সাধারণ পরিবহনের জন্য ব্যবহৃত হয় না। আপনারা যদি টয় ট্রেন চড়তে চান তাহলে সেটা জয়রাইড হিসাবেই চলে দার্জিলিং স্টেশন থেকে ঘুম স্টেশন পর্যন্ত। এবং যার 2 ধরনের ট্রেন চলে, একটি হলো স্টিম ইঞ্জিন, যেটা আদি যে প্রথম স্টিম ইঞ্জিন সেই, আর আরেকটা বর্তমানে যেটা চলে সেটা হচ্ছে ডিজেল ইঞ্জিন। এবং এর দুটোর ভাড়াও কিন্তু আলাদা। এর জন্য আপনাকে আগে বুক করতে হবে। স্টিম ইঞ্জিনের ভাড়া 1500 টাকা এবং ডিজেল ইঞ্জিনের ভাড়া 1000 টাকা। এই ইনফরমেশানগুলো যতটা সম্ভব ছবির মাধ্যমেও তুলে ধরেছি, স্ক্রিনশট নিয়ে নিতে সুবিধা হবে। আর তার সাথে আমরা এখানে যেটুকু ফটোশ্যুট করেছি তার কিছু এখানে দিয়ে দিলাম। এরপর সৌভাগ্যবশত যে জয়রাইডটা হয় এখান থেকে, সেই জয়রাইডের টাইমটাতেই আমরা এখানে ছিলাম। তাই এরপর এখান থেকে একটা ইঞ্জিন ছাড়বে, সেটা আমরা বেরোনোটা ভিডিও ক্যাপচার করতে পেরেছি, সেটাও তুলে ধরলাম।
সকালের অনেকটা টাইম আমরা এই ঘুরে কাটিয়ে ফেলেছি, এরপরে কিছু খেতেও হবে, তাই এখান থেকে আমরা ফিরে যাবো এরপর আমাদের রুমে। সেখানে গিয়ে আমরা ফ্রেশ হয়ে রান্নাবান্না করে খেয়ে, যেহেতু আমরা ভেজ খাই, বাইরে খাবার খাই না, তাই ঘরেই রান্না করার ব্যবস্থা করে খেয়ে আবার বেরিয়ে পড়বো পরবর্তী ট্রিপের জন্য। যে আমাদের এটাতে রান্নার ব্যবস্থা, সবজিটা একটু সব কেটে নিয়েছি, দিয়ে দেবো, মধ্যে দিয়ে দেবো, মশলা বসিয়ে দিয়েছি, এটা হবে দিয়ে আমরা আমরা এই পাবলিক ট্রান্সপোর্টে চলে এলাম ঘুম স্টেশন, যেটা আমাদের বাস স্ট্যান্ডে যেখানে আমরা রুম নিয়েছি সেখান থেকে 5 কিলোমিটার ডিস্টেন্স, আর এটার ভাড়া পড়লো পার হেড মাত্র 10 টাকা করে। আমরা ঘুম স্টেশনে পৌঁছে গেছি, এবার এখানটা দেখে ঘুম মনেস্ট্রি দেখে তারপরে আমরা চলে যাব আবার পায়ে হেঁটে এখান থেকে 1 কিলোমিটার ডিস্টেন্স মতন বাতাসিয়া লুপ ঘুরে আজকে আমাদের ঘরে ফেরা। আমরা ফাইনালি চলে এসেছি রেলওয়ে স্টেশনের মিউজিয়াম, আর ওই সামনে দূরে আছে লেখা ঘুম স্টেশন। আশা করি দেখা যাচ্ছে এখান থেকে এই যে টয় ট্রেন ছাড়ছে, আর এই হলো মিউজিয়াম। আমরা এখন মিউজিয়ামের ভিতরে যাচ্ছি। এই একটা ইঞ্জিন রাখা এখানে, ফাইনালি আমরা এখন বিশ্বের 14তম উচ্চ ও ভারতের সর্বোচ্চ যে স্টেশন 7460 ফিট সমুদ্রপৃষ্ঠ থেকে উপরে অবস্থিত সেখানে রয়েছি, আর সেখান থেকে চলে যাচ্ছে একটা স্টিম ইঞ্জিন। দেখলাম ও সবার সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারলাম। ঘুম স্টেশনে ঘুম মিউজিয়াম ঘুরে আমরা পায়ে হেঁটে আবার চলে এসেছি ঘুম মনেস্ট্রির সামনে। এই যে আমি মনেস্ট্রি গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি, আর এদিক থেকে ইঞ্জিনের আওয়াজ আসছে, কারণ ট্রেনটি আবার তখন এদিকে ঢুকছে। আমরা যে আগেই বলেছিলাম যে দার্জিলিং রেল স্টেশন থেকে ঘুম স্টেশন পর্যন্ত 2 ধরনের টয় ট্রেন চলে, একটা ডিজেল আর একটা স্টিম। তো আমরা প্রথমে ভিডিওতে স্টিমটা দেখাতে পেরেছি, আর এই ভিডিওতে সৌভাগ্যবশত ডিজেল ইঞ্জিনটা সামনে এসেছিল, দুটোই তুলে ধরতে পারলাম। চলে এসেছি আমরা ঘুম মনেস্ট্রির সামনে। উপর থেকে 2-3 ধাপে নিচের দিকে রাস্তা ঘুরে আসছে, সেই রাস্তা দিয়ে নেমে এসে এই মনেস্ট্রিটার অবস্থান। এটা হচ্ছে বুদ্ধিস্টদের একটা স্যাক্রেড প্লেস, এখানে বুদ্ধদেব অবস্থান করছেন। আর যে রিসেন্টলি যে ভূমিকম্পটা হয়ে গেছিলো সেটার জন্য এই মন্দিরের কিছু ক্ষয়ক্ষতির কারণে আবার এটা নতুন করে রিপেয়ার করা হচ্ছে। তো সেই কাজ এখন বর্তমানে চলছে, তাই ভিতরে স্পষ্টভাবে মূর্তি দেখা যাচ্ছে না, যেহেতু কাজ চলছে। এই যে দেখাই যাচ্ছে বাঁশের স্ট্রাকচার করা রয়েছে। ঘুম
ঘুমল স্ট্রিট থেকে আমরা বেরিয়ে পড়েছি আমাদের পরবর্তী ডেস্টিনেশন বাতাসিয়া লুপ, যেটা ভিডিওতে আগেও বলেছি। তো সেই পথের দূরত্ব 1.5 কিলোমিটার মতো। পাহাড়ি রাস্তা 1.5 কিলোমিটার হাঁটতে অনেকটাই সময় লাগে। তো আমরা হেঁটে যাচ্ছি আর মাঝখানে এখানে একটু দাঁড়িয়ে এখানে অপূর্ব একটা পাহাড়ি মনোরম সৌন্দর্য দেখতে পাচ্ছিলাম, তার জন্য একটু দাঁড়িয়ে গেছিলাম, একটু রেস্টও হলো আর সাথে স্টিম ইঞ্জিনটাও যাচ্ছিল, তাকে আরও একবার দেখে নিলাম। এগুলো তো দার্জিলিং থেকে বেরিয়ে এলে আর দেখার সৌভাগ্য হবে না, যতবার পাচ্ছি এর সৌন্দর্য উপভোগ করছি। এখান থেকে আমরা এবার আস্তে আস্তে হেঁটে আবার বাতাসিয়া লুপের দিকে চলে যাব। সেটা দেখে আবার যথারীতি, যেহেতু পাবলিক ট্রান্সপোর্টে ফেরা, বিকেল থাকতে থাকতে আবার দেখা শেষ করে আমরা বেরিয়ে বাস ধরে যাব। রাস্তার ধার বরাবর সমস্ত দুই দিকেই হোমস্টে, প্রচুর হোমস্টে। যারা একটু শহরের হিন্দি বসতি থেকে দূরে থাকতে চাইছেন তাদের জন্য এই জায়গাটা আমার মনে হয় বেস্ট হবে, কারণ এখানকার এই যে সৌন্দর্যটা, প্রত্যেকটা ঢালে ঢালে এই যে উপরের সৌন্দর্যটা অসাধারণ। এই এসে গেছি বাতাসিয়া লুপ, এবার আমরা ভিতরে ঢুকে যাব। এখানে এন্ট্রি ফি লাগবে, এই যে টিকিট কাউন্টার রয়েছে, আমরা এই কাউন্টার থেকে টিকিট কেটে নিয়ে ভিতরে যাব। এই যে লেখা রয়েছে 50 টাকা, 30 টাকা ছিল, যাই হোক 50 টাকা হয়ে গেছে। এই যে টিকিট কাটা হয়ে গেছে, এই যে এবার আমরা ভিতরে যাব। হঠাৎ করে আবহাওয়াটা একদম পুরো মেঘলা হয়ে গেল। এটাই হচ্ছে পাহাড়ের আবহাওয়ার বৈচিত্র্য। বাতাসিয়া লুপে এসে এখানকার কালচার, এখানকার ড্রেস, এটা পরবো না সেটা তো হয় না। এই যে ড্রেস পরা চলছে, পরে দিচ্ছে ড্রেসটা, হয়ে গেলে তারপর আমি খুব সত্যি অসাধারণ লাগছে। একদম প্রকৃতি জাস্ট এই মুহূর্তেই বদলে গেল, ঠিক এখানে ঢোকার আগে। $50 টাকা করে নিলে এখানে ড্রেস ভাড়া। আর এই যে দেখা যাচ্ছে এক দিদি এখানে খুব সুন্দর করে আমাকে ড্রেস পরিয়ে দিচ্ছেন, বাকি এই ড্রেসের সাথে যা সাজগোজ থাকে সব দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছেন। এরপরে আমরা যাব এই ড্রেস পরে ফটোশ্যুট করতে। পাহাড়ের অতিরিক্ত ঢাল থাকার জন্য সেই ঢালে ট্রেনের বেগটাকে কমিয়ে আনার জন্য এখানে এই গোলাকৃতি এই লুপটাকে তৈরি করা হয়েছে। এখানে সর্পিল আকারে রেলের পাতগুলো বসানো রয়েছে যাতে ট্রেনের গতিবেগটা কমে যায়। চলে এসেছি ওখান থেকে হিমালয়ান টিবেটিয়ান মিউজিয়াম দেখতে। টিকিট কাউন্টার, অ্যাডাল্ট 50 আর চাইল্ড হলে 20। এই আমরা দুটো টিকিট নিয়ে এবার ভিতরে ঢুকবো। সমস্ত সব স্থাপত্য আর তার পিছনে কি হিস্ট্রি আছে সব এখানে লিখে দেওয়া আছে, এগুলো পড়ে পড়ে দেখতে হবে, না বললে এগুলো সবটা জানা যাবে না। তিব্বতের যে ইতিহাস কিছুটা ইংলিশে লেখা রয়েছে, কিছুটা এখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ, সেটাই। সেই গল্পে লেখা রয়েছে। দালাই লামা, টিবেটিয়ান গুরু, ধর্মগুরু।
যারা ইতিহাস সম্পর্কে আগ্রহী তাদের জন্য এটা যেন একটা স্বর্গ। তিব্বতীয় সম্পূর্ণ ইতিহাস, তাদের ঐতিহ্য, তাদের কালচার এবং সকল কিছু এত সুন্দরভাবে এই মিউজিয়ামে তুলে ধরা হয়েছে, যেটা সত্যি আমরা ক্যামেরার মাধ্যমে কতটা তুলে ধরতে পেরেছি সেটা আমার নিজেরই সন্দেহ হয়। তো তবুও যেটুখানি পেরেছি চেষ্টা করেছি। এই যে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের এই যে হিমালয় পার্বত্য অঞ্চলের কোন কোন অঞ্চলে তিব্বতীয় বসতি রয়েছে, কোন রেঞ্জটায় গেলে আমরা তাদের পাবো, তাদের কালচার, তাদের উপাস্য দেবদেবতা, এই যে বিভিন্ন দেবদেবতা দেখতে পাচ্ছেন সেইগুলো, তাছাড়াও তাদের পোশাক, তাদের ব্যবহৃত গান বাজনা সরঞ্জাম, তাদের লিপি, হেন কিছু নেই। এই যে এইগুলো তাদের ব্যবহৃত বিভিন্ন হার্বস, যেটা তারা তাদের ঔষধের জন্য ব্যবহৃত, সেইগুলো, তাদের কালচারাল ড্রেস, যেগুলো এরকম বিভিন্ন ধরনের জিনিস। আর শুধু তিব্বতীয় বলে নয় বা বৌদ্ধিস্ট বলে নয়, এতদ অঞ্চলের যে কালচার, সংস্কৃতি, এই গোটাটা আমরা এই মিউজিয়ামে এলে দেখতে পাবো। গোটা মিউজিয়ামটা এই যে হিমালয়ান পার্বত্য অঞ্চলের তিব্বতীয় সংস্কৃতি, গোটা সংস্কৃতিটার যেন একটা ক্ষুদ্র সংস্করণ হচ্ছে এই মিউজিয়ামটি। এইবার আমরা গ্রাউন্ড ফ্লোর থেকে নিচের ফ্লোরে চলে গেলাম। আর এইখানে রয়েছে বিভিন্ন ধর্মগুরু, তিব্বতীয় যে ধর্মগুরু রয়েছেন তাদের ইতিহাস এবং তাদের লেখা বিভিন্ন সাহিত্য, যেগুলো আপনারা চাইলে যদি এই ব্যাপারে উৎসাহী হন জানবার, তো অবশ্যই কিনতে পারবেন। এই সংস্কৃতি সম্পর্কীয় বিভিন্ন তথ্য এবং বিভিন্ন লামা, যে তিব্বতীয় ধর্মগুরু দালাই লামা, তাদের ইতিহাস, তাদের পুরো সংস্কৃতিটাই কিন্তু এই নিচের ফ্লোরটায় পুরোপুরি ছবির মাধ্যমে তুলে ধরা, এবং সাথে অবশ্যই তাদের লিখিত বিভিন্ন পুস্তক সামগ্রী। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের দ্বিতীয় দিনের পায়ে হেঁটে দার্জিলিং ভ্রমণ। তো আজকে আমরা টোটাল কটা স্পট দেখেছি তোমরা কমেন্ট করে জানিও, দেখি কে কত মন দিয়ে দেখলে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আমার ভিডিওটা দেখে কেউ যদি উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাকে জানিও। খুব ভালো থেকো, সকলকে অনেক ধন্যবাদ। আর এভাবেই পায়ে হেঁটে দার্জিলিং ভ্রমণের মজা নিও পরবর্তীতে আসলে। এরপরে পরবর্তী পার্টে আবার হোটেলের রিভিউ নিয়ে, আবার পরবর্তী দিনে আমরা কিভাবে ঘুরেছি সমস্ত ভিডিও একে একে আসবে। সাথে থেকো।